শুরু করতে যাচ্ছি নাইল কিস্টাইনের বিখ্যাত বই আ লিটল হিস্ট্রি অফ ইকোনমিক্স। এই বইটির বাংলা শিরোনাম দেয়া হয়েছে অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। অনুবাদ করেছেন কাজী মাহবুব হাসান। আ লিটল হিস্ট্রি অফ ইকোনমিক্স বইটি ইয়েল ইউনিভার্সিটি প্রেস থেকে 2017 সালে প্রকাশিত হয়েছিল। অর্থনীতির অসংখ্য জটিল বিষয় খুবই সহজবোধ্য করে লেখার কারণে এই বইটি পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। বইটিতে মোট 40টি অধ্যায় আছে। আজ শুরু করছি বইটির প্রথম অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম শীতল মস্তিষ্ক আর উষ্ণ হৃদয়। আপনি যে এই বইটি হাতে ধরে আছেন, এই বাস্তব তথ্যটি আপনাকে একটি বিশেষ অবস্থানে স্থাপিত করেছে। শুরুতেই আপনার অথবা এই বইটি আপনাকে দিয়েছেন এমন যে কেউই, আপনার কাছে এই বইটি কেনার মতো টাকা আছে। আপনি যদি কোনো দরিদ্র দেশের বাসিন্দা হতেন, দিনে মাত্র কয়েক ডলার আয় করে আপনার পরিবার সম্ভবত কোনো মতে টিকে থাকত। খাদ্যের জন্য আপনার উপার্জনের বেশিরভাগ অংশই ব্যয় করতে হতো, আর এই বই কেনার মতো কোনো টাকা বাকি থাকতো না। এমনকি যদিও আপনি বইটির একটি কপি কোনোভাবে হাতে পেতেন, এটি কোনো কাজে আসতো না আপনার, কারণ আপনি এই বইটি পড়তে সক্ষম হতেন না। বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার গরিব একটি দেশ। সে দেশের তরুণ জনগোষ্ঠীর অর্ধেকেরও চেয়ে কম পড়তে পারে এবং মাত্র 1/3 মেয়েরা পড়তে পারে। বীজগণিত অথবা ভাষা শেখার পরিবর্তে একটি 12 বছরের বালিকা সেখানে তাদের পরিবারের জন্য কলসি ভর্তি পানি বহন করে হয়তো তার দিন কাটায়। আপনি হয়তো ভাবতে পারেন আপনি বা আপনার পরিবার বিশেষভাবে খুব বেশি ধনী নয়, কিন্তু পৃথিবী জুড়ে বহু মানুষের কাছে বই কেনার জন্য টাকা খরচ করা এবং সেটি পড়তে পারা চাঁদে যাবার মতোই একটি কাজ মনে হতে পারে। আর এই বিশাল বৈষম্য কেন হলো সেটা জানতে যে মানুষগুলো তীব্র কৌতূহলী এবং হয়তো ক্রোধ সহ, তারা প্রায়শই অর্থনীতির দ্বারস্থ হন। ইকোনমিক্স বা অর্থনীতি হচ্ছে কিভাবে মানব সমাজগুলো তাদের রিসোর্স বা সম্পদ, যেমন জমি, কয়লা, জনগণ আর রুটি, জুতো ইত্যাদি বানানোর জন্য ব্যবহৃত যন্ত্রগুলো ইত্যাদি ব্যবহার করে সেই বিষয়ে অধ্যয়ন। অর্থনীতি প্রদর্শন করে কেন সম্পূর্ণ ভুল হবে যদি বলা হয় বুরকিনা ফাসোর মানুষ দরিদ্র কারণ তারা অলস, যেভাবে কেউ কেউ আসলেই ভাবেন। বাস্তবতা হলো তাদের অনেকে খুব পরিশ্রম করেন, কিন্তু তাদের জন্ম হয়েছে এমন একটি অর্থনীতিতে যা নানা জিনিস উৎপাদন করার জন্যে সার্বিকভাবে খুব বেশি দক্ষ নয়। ব্রিটেনে সেই দেশের শিশুদের শিক্ষিত করে তোলার জন্যে কেন এত স্কুল, লাইব্রেরি, বই আর প্রয়োজনীয় শিক্ষক আছে, যখন কিনা বুরকিনা ফাসোর মতো কোনো দেশে সেটি নেই? এটি অবিশ্বাস্যভাবেই কঠিন একটি প্রশ্ন, এবং কেউই এই প্রশ্নটি পুরোপুরি সমাধান করতে পারেননি। অর্থনীতি সেটি করার চেষ্টা করে। অর্থনীতি নিয়ে আগ্রহী হবার জন্যে আরও একটি শক্তিশালী কারণ, এবং হয়তো এই বিষয়ে আপনারও নিজস্ব কিছু ধারণা থাকতে পারে। অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ ধনী কোনো দেশে যে শিশুটি জন্ম নেয়, 5 বছর পূর্ণ হবার আগে তার মারা যাবার সম্ভাবনা খুবই সামান্য। কোনো শিশুর মৃত্যু দুর্লভ আর খুব দুঃখজনক একটি ঘটনা। পৃথিবীর দরিদ্রতম দেশগুলোয় 10%-এরও বেশি শিশুরা তাদের 5 বছর বয়স অবধি বেঁচে থাকতে পারে না, কারণ পুষ্টিকর খাদ্য আর ওষুধের অভাব। সেই দেশের কিশোর কিশোরীরা নিজেদের ভাগ্যবান মনে করতে পারে যদি তারা সেই সময়টি বেঁচে থাকতে পারে। ইকোনমিক্স শব্দটি শুনতে বেশ শুষ্ক মনে হতে পারে, আর আপনাকে এই বিরক্তিকর বহু পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিতে পারে, কিন্তু আসলেই এই বিষয়টি মূলত কিভাবে মানুষকে বাঁচতে এবং সুস্থ ও শিক্ষিত হতে সাহায্য করা যায় সেই সংক্রান্ত। মূলত পূর্ণ আর সুখী জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষ কিভাবে পেতে পারে আর কিছু মানুষ কেন সেগুলো পায় না, এটি সেই বিষয়গুলো অনুসন্ধান করে। যদি মৌলিক কিছু অর্থনৈতিক প্রশ্নের সমাধান আমরা করতে পারি, হয়তো সবাইকে উত্তম একটি জীবন কাটাতে
আমরা সহায়তা করতে পারব? সম্পদ নিয়ে ভাবার জন্য অর্থনীতিবিদদের সুনির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। অর্থাৎ সম্পদ মানে একটি স্কুল বানানোর জন্য প্রয়োজনীয় ইট অথবা রোগ নিরাময়ের জন্য ওষুধ এবং বই যা মানুষ চায়। এই জিনিসগুলোর দুষ্প্রাপ্যতা নিয়ে তারা কথা বলেন। দুষ্প্রাপ্যতা নিয়ে অধ্যয়ন হিসাবে অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ লাওনেল রবিন্স। দুর্লভ জিনিস যেমন হীরা বা সাদা ময়ূরও দুষ্প্রাপ্য, কিন্তু অর্থনীতিবিদের কাছে কলম আর বইও দুষ্প্রাপ্য, এমনকি যদিও আপনি সেগুলো আপনার বাসায় কিংবা গলির মাথায় দোকানেই সহজেই খুঁজে পেতে পারেন। দুষ্প্রাপ্যতা শব্দটি নিয়ে তারা বোঝাতে চান এই জিনিসগুলোর পরিমাণ সীমিত আর মানুষের চাহিদা সম্ভাবনীয় রূপে অসীম। যদি আমরা পারতাম, আমরা অনন্তকাল ধরে নতুন কলম আর বই কিনতে থাকতাম, কিন্তু আমরা সব কিছুই কিনতে পারবো না, কারণ প্রতিটি জিনিসের মূল্য আছে। এর মানে হচ্ছে আমাদের বাছাই করতে বাধ্য হতে হয়। মূল্য বা দামের ধারণাটি নিয়ে আসুন আরও কিছুক্ষণ চিন্তা করি। মূল্য শুধুমাত্র পাউন্ড আর ডলারেই হিসাব হয় না, যদিও সেগুলো গুরুত্বপূর্ণ। একজন ছাত্রের কথা কল্পনা করুন যে আগামী বছর কোন বিষয় নিয়ে পড়বে তা ঠিক ভাবছে। তার জন্য আছে দুটি বিকল্প, ভূগোল অথবা ইতিহাস, তবে একই সঙ্গে দুটোই নয়। ছাত্রটি তার বিষয় হিসাবে ইতিহাস বাছাই করে। তার এই বাছাই করার মূল্য কি? সেটি হচ্ছে যা আপনি ছেড়ে দিলেন, অর্থাৎ মরুভূমি, হিমবা আর রাজধানী শহর সম্বন্ধে শেখার সুযোগ, যা ভূগোল। তাহলে একটি নতুন হাসপাতালের মূল্য কত? আপনি সেটি নির্মাণের জন্য ব্যবহৃত সব ইট আর ইস্পাতের মূল্য একসঙ্গে যোগ করতে পারেন। কিন্তু যদি এই নির্মাণের জন্য আমরা কি ছেড়ে দিলাম সেই অর্থে বিষয়টি নিয়ে ভাবি, তাহলে এর মূল্য হচ্ছে একটি ট্রেন স্টেশন যা আমরা এর পরিবর্তে নির্মাণ করতে পারতাম। অর্থনীতিবিদরা এটিকে বলেন অপরচুনিটি কস্ট, অর্থাৎ সুযোগ ব্যয়, এবং এটি উপেক্ষা করা খুব সহজ। দুষ্প্রাপ্যতা আর সুযোগ ব্যয় অর্থনীতির একটি মৌলিক নীতি প্রদর্শন করে। সবসময় বাছাই করার একটি ব্যাপার আছে, যেমন হাসপাতাল নাকি একটি ট্রেন স্টেশন, ফুটবল খেলার মাঠ নাকি একটি শপিং মল। অর্থনীতি তাহলে মূলত প্রয়োজন পরিতৃপ্ত করার জন্য কিভাবে আমরা আমাদের দুষ্প্রাপ্য বা সীমিত সম্পদ ব্যবহার করি সেই বিষয়ক, কিন্তু এটি এর চেয়েও বেশি। কিভাবে আমাদের মুখোমুখি হওয়া এই পছন্দগুলো বদলে যায়। যারা দরিদ্র সমাজগুলোতে বাস করেন সেখানে এই পছন্দগুলো খুব কঠোর। শিশুদের জন্য একবেলা খাবার নাকি অসুস্থ পিতামহীর জন্য অ্যান্টিবায়োটিক। আমেরিকা আর সুইডেনের মতো ধনী দেশগুলোর বাসিন্দারা কদাচিৎ এই ধরনের পছন্দের মুখোমুখি হন। তারা হয়তো একটি নতুন ঘড়ি অথবা সবচেয়ে সাম্প্রতিক আইপ্যাডের মধ্যে বাছাই করেন। ধনী দেশগুলো খুব গুরুতর অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে পারে। কখনো কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়, শ্রমিকরা তাদের কাজ হারায়, সন্তানদের কাপড় কেনার জন্য তাদের সংগ্রাম করতে হয়। কিন্তু শুধুমাত্র সেই ঘটনাগুলো খুব সচরাচর ঘটে না, কদাচিৎ সেখানে পরিস্থিতি এত গুরুতর হয়ে ওঠে। তাহলে অর্থনীতির একটি কেন্দ্রীয় প্রশ্ন, কিভাবে সমাজগুলো দুষ্প্রাপ্যতার খারাপ প্রভাবগুলো মোকাবেলা করতে পারে এবং কেন কোনো কোনো সমাজ সেই কাজটি দ্রুত আর সম্পূর্ণভাবে করে উঠতে পারে না। এই প্রশ্নটির একটি ভালো উত্তর দেওয়ার প্রচেষ্টার জন্যে সুযোগ ব্যয়, একটি নতুন হাসপাতাল নাকি একটি ফুটবল মাঠ লাগবে, অথবা আইপ্যাড নাকি ঘড়ি কিনব, এই বিষয়গুলো সমাধান করার দক্ষতা, ব্যবস্থাপনা করার দক্ষতা ছাড়াও আরও বেশি কিছু প্রয়োজন। আপনার উত্তরটিকে আবশ্যিকভাবেই অর্থনীতির সব ধরনের তত্ত্ব থেকে তথ্য আর জ্ঞান নিতে হবে, এবং সেই সঙ্গে ভিন্ন ভিন্ন অর্থনীতিগুলো বাস্তব পৃথিবীতে কিভাবে কাজ করে সেই বিষয়ে একটি গভীর জ্ঞানেরও প্রয়োজন হবে। এই বইটিতে ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক চিন্তাবিদদের সঙ্গে সাক্ষাৎ একটি চমৎকার সূচনা বিন্দু হতে পারে। তাদের ধারণাগুলো প্রদর্শন করবে তাদের প্রচেষ্টাগুলো কত বিস্ময়করভাবে বিচিত্র ছিল। অর্থনীতিবিদরা অবশ্যই অর্থনীতি অধ্যয়ন করেন। অর্থনীতি হচ্ছে সেই ক্ষেত্র যেখানে সম্পদ ব্যবহৃত হয়,
নতুন জিনিস তৈরি হয় আর সিদ্ধান্ত নেওয়া হয় কে কী পাচ্ছে। যেমন একজন নির্মাতা কাপড় ক্রয় করেন এবং টি শার্ট তৈরি করার জন্য শ্রমিকদের নিয়োগ দেন। ভোক্তারা, আমি এবং আপনি দোকানে যাই এবং যদি আমাদের পকেটে টাকা থাকে আমরা সেই দ্রব্য যেমন টি শার্ট কিনি। আমরা সেগুলো ভোগ করি, আবার সেবাও ভোগ করি। সেই সব জিনিস যেগুলো কোনো দ্রব্য নয়, যেমন চুল কাটা। অধিকাংশ ভোক্তারা আবার শ্রমিকও, কারণ তারা কোনো কাজ করার মাধ্যমে আয় করেন। অর্থনীতির প্রধান উপাদানগুলো হচ্ছে ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক আর ভোক্তা। কিন্তু ব্যাংক আর স্টক মার্কেট ফাইন্যান্সিয়াল সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা, এই প্রতিষ্ঠানগুলো কিভাবে সম্পদের ব্যবহার করা হবে সেটি প্রভাবিত করে। ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ ঋণ দেয়, অর্থাৎ তারা ফাইন্যান্স বা অর্থায়ন করে। যখন একটি নতুন কারখানা নির্মাণ করার জন্য কোনো পোশাক নির্মাতাকে প্রয়োজনীয় পুঁজি বা অর্থ ঋণ দেওয়া হয়, সেই ঋণ সেই নির্মাতাকে সিমেন্ট কিনতে সহায়তা করে, যা একটি নতুন সেতু নির্মাণ করার বদলে একটি পোশাক কারখানা নির্মাণ করতে ব্যবহৃত হয়। আর পুঁজি সংগ্রহের জন্য কোম্পানিগুলো মাঝে মাঝে স্টক মার্কেটে তাদের প্রতিষ্ঠানের শেয়ার বা অংশ অথবা স্টক বিক্রয় করে থাকে। যখন আপনি তোশিবা কোম্পানিতে কিছু শেয়ারের মালিক হবেন, আপনি সেই কোম্পানিটির খুব ছোট একটি অংশেরও মালিক হবেন, এবং যদি তোশিবা ভালো ব্যবসা করে তাহলে এ শেয়ারের দামও বৃদ্ধি পাবে এবং আপনি সেভাবে আরও ধনী হবেন। সরকারও অর্থনীতির অংশ। কিভাবে সম্পদ ব্যবহার হবে সেটি সরকার প্রভাবিত করে। যখন এটি নতুন একটি সড়ক পথ অথবা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে অর্থ ব্যয় করে। পরের অধ্যায়ে আমরা সেই মানুষগুলোর সঙ্গে পরিচিত হব যারা প্রথম অর্থনৈতিক প্রশ্নগুলো নিয়ে ভেবেছিলেন। প্রাচীন গ্রিকরা। ইকোনমিক শব্দটি এসেছে গ্রিক ওইকোনোমিকাস শব্দ থেকে। ওইকস অর্থাৎ ঘর, আর নোমস হচ্ছে আইন অথবা নিয়ম। সুতরাং গ্রিকদের জন্য ইকোনমিক্স হচ্ছে কিভাবে ঘর বা সংসারগুলো তাদের সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ে অধ্যয়নও আজ অর্থনীতির একটি অংশ। কিন্তু সংসার এবং মানুষগুলো যারা সেখানে বাস করেন, এটি এখনও মৌলিক ভূমিকা পালন করে, কারণ একক ব্যক্তি দ্রব্য ক্রয় করেন এবং যারা শ্রমিক অর্থাৎ শ্রমশক্তির অংশ। সুতরাং ইকোনমিক্স বা অর্থনীতি হচ্ছে অর্থনীতিতে মানব আচরণ নিয়ে অধ্যয়ন। আপনার জন্মদিনে যদি আপনাকে 20 পাউন্ড দেওয়া হয়, টাকাটি কোথায় খরচ করবেন সে বিষয়ে কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন? কোন বিষয়টি একটি নির্দিষ্ট বেতনে কোনো কাজ করতে সম্মত হতে একটি শ্রমিককে বাধ্য করে? কিছু মানুষ খুব সতর্কভাবে কেন তাদের টাকা সঞ্চয় করেন, যখন অন্য কেউ কুকুরের জন্য প্রাসাদ বানাতে সেটি অপচয় করেন? অর্থনীতিবিদরা বৈজ্ঞানিক একটি উপায়ে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। হয়তো বিজ্ঞান শব্দটি আপনাকে বুদবুদ তোলা টেস্ট টিউব আর ব্ল্যাকবোর্ডে লেখা সমীকরণের কথা মনে করিয়ে দেবে, যা মানুষের যথেষ্ট পরিমাণ খাবার আছে কিনা এমন প্রশ্ন থেকে বেশ দূরে। বাস্তবিকভাবে অর্থনীতিবিদরা অর্থনীতিকে একইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যেমন করে একজন বিজ্ঞানী রকেটের উড্ডয়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন। বিজ্ঞানীরা ভৌত বিজ্ঞানের সূত্র খোঁজেন, কিভাবে একটি জিনিস অন্য আরেকটি জিনিসের কারণ হয়, যেমন একটি যা রকেটের ওজনের সঙ্গে সংশ্লিষ্ট, যে এটি কতটা উঁচুতে উঠতে পারে। অর্থনীতিবিদরা অর্থনৈতিক সূত্রের অনুসন্ধান করেন, যেমন একটি দেশে জনসংখ্যার আকার কিভাবে সেই দেশে লভ্য খাদ্যের পরিমাণের ওপর প্রভাব ফেলতে পারে। এটিকে বলে পজিটিভ ইকোনমিক্স। এই সূত্রগুলো ভালো অথবা খারাপ নয়, সেগুলো শুধুমাত্র পরিস্থিতি সেখানে কেমন সেটি বর্ণনা করে। আপনি যদি ভাবেন অর্থনীতিতে অবশ্যই এর চেয়ে বেশি কিছু আছে, আপনি খুবই সঠিক। সেই আফ্রিকার শিশুদের কথা ভাবুন, যারা তাদের জীবনের প্রথম বছরটি পার না হতেই মারা যায়। আর কিছু না করে সেখানে শুধুমাত্র পরিস্থিতির বর্ণনা করাই কি যথেষ্ট বলে বিবেচিত হতে পারে? নিশ্চয়ই না। যদি অর্থনীতিবিদরা এই বিচারগুলো না করেন, তারা বরং হৃদয়হীন। অর্থনীতির আরেকটি শাখা হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স, যা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ নাকি ভালো সেই বিষয় নিয়ে কথা বলে। যখন আপনি কোনো সুপারমার্কেটকে ভালো খাবারগুলো ফেলে দিতে দেখবেন, আপনি খারাপ কিছু বলে হয়তো এটিকে বিচার করতে পারেন, কারণ এটি অপচয়। আর যখন আপনি ধনী আর দরিদ্রের মধ্যে ব্যবধান নিয়ে চিন্তা করবেন,
আপনার বিচারে সেটি খারাপ হতে পারে, কারণ এটি অন্যায়। যখন সঠিক পর্যবেক্ষণ আর বিজ্ঞ বিবেচনার সম্মিলন হয়, অর্থনীতি আরও সমৃদ্ধ আর আরও ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়ে তোলার মতো পরিবর্তনের শক্তি হতে পারে, যেখানে আমরা সবাই ভালোভাবে জীবন কাটাতে পারব। ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল যেভাবে বলেছিলেন, অর্থনীতিবিদদের শীতল মস্তিষ্ক আর উষ্ণ হৃদয় দরকার। হ্যাঁ, বিজ্ঞানীদের মতো পৃথিবীকে বর্ণনা করুন, কিন্তু তার আগে নিশ্চিত করার চেষ্টা করুন সেই কাজটি আপনি আপনার চারপাশে বিদ্যমান মানব দুর্দশার প্রতি সহানুভূতিশীল হয়েই করবেন। তারপর সেটি বদলাবার চেষ্টা করুন। বর্তমান সময়ের অর্থনীতি যে ধরনের অর্থনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, হাজার বছরের মানব সভ্যতায় অপেক্ষাকৃতভাবে সম্প্রতি আবির্ভূত হয়েছে। এটি উদ্ভব হয়েছে মাত্র কয়েক শতাব্দী আগে, যখন পুঁজিবাদ যে ধরনের অর্থনীতি অধিকাংশ দেশে দেখা যায় তার জন্ম হয়েছিল। পুঁজিবাদের অধীনে অধিকাংশ সম্পদ, খাদ্য, ভূমি, মানুষের শ্রম, অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় হয়, আর বেচাকেনার স্থানকে বলা হয় মার্কেট বা বাজার। এছাড়া এক গোষ্ঠী মানুষ আছেন যারা হচ্ছেন পুঁজিপতি বা পুঁজির মালিক। অর্থ, যন্ত্র আর শিল্প কারখানা পণ্য উৎপাদন করার জন্য যা প্রয়োজন। আরেকটি গোষ্ঠী শ্রমিকরা, তারা এইসব পুঁজিপতিদের প্রতিষ্ঠানগুলোয় চাকরি করেন। এখন অন্য কোনোভাবে এটিকে কল্পনা করা খুব কঠিন, কিন্তু পুঁজিবাদের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। মানুষ বাজার থেকে কেনার পরিবর্তে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতেন। সাধারণ মানুষ কোনো প্রতিষ্ঠান নয়, বরং লর্ড বা একজন ভূস্বামীর জন্য কাজ করতেন, যিনি সেই জমি নিয়ন্ত্রণ করতেন, যার উপর নির্ভর করে তারা তাদের জীবন কাটাতেন। গণিত অথবা সাহিত্যের সঙ্গে তুলনা করলে অর্থনীতি নতুন একটি বিষয়। এর অধিকাংশই সেই বিষয় নিয়ে যা পুঁজিবাদীদের ভাবনার বিষয়: ক্রয়, বিক্রয় এবং মূল্য। এই বইটির বেশ বড় একটি অংশ এই ধরনের অর্থনীতি নিয়ে, কিন্তু আমরা সেই অর্থনৈতিক ধারণাগুলো নিয়েও কথা বলবো, যা এমনকি আরও অতীতে বিদ্যমান ছিল। কারণ প্রতিটি সমাজকেই পুঁজিবাদ কিংবা ভিন্ন দুষ্প্রাপ্যতার সেই সমস্যাটি মোকাবেলা করতে হয়। আমরা অর্থনীতি নিয়ে পরিবর্তনশীল ধারণাগুলো নিরীক্ষা করব এবং দেখব কিভাবে অর্থনীতি নিজেই পরিবর্তিত হয়েছে, কিভাবে মানুষ সময়ের সঙ্গে দুষ্প্রাপ্যতার সমস্যাটি মোকাবেলা করতে চেষ্টা করেছে যখন তারা শস্য খেতে কিংবা কারখানায় কাজ করেছে, তাদের রান্না করার পাত্রের সামনে জড়ো হয়ে বসেছে। অর্থনীতিবিদরা কি সবসময় অর্থনীতির বর্ণনা দেন এবং সতর্ক বিজ্ঞানী অথবা বিজ্ঞ দার্শনিকদের মতো সবসময় এই বিষয়ে তারা তাদের বিচারিক মতামত দেন? মাঝে মাঝেই তারা সুবিধাবঞ্চিত মানুষদের দুর্দশাগুলো উপেক্ষা করার জন্য অভিযুক্ত হন। অর্থনীতির সামনে আরও অগ্রসর হলে যারা পেছনে পড়ে যান, বিশেষ করে যেমন নারী আর কৃষ্ণাঙ্গরা। এর কারণ কি? ইতিহাস জুড়েই অর্থনৈতিক চিন্তাবিদরা প্রায়শই সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীগুলো থেকে এসেছেন। একবিংশ শতাব্দীর শুরুতে একটি বড় অর্থনৈতিক সংকট এসেছিল, যার কারণ ছিল ব্যাংকগুলোর অসংযমী বেপরোয়া আচরণ। বহু মানুষ এটি আগে থেকে অনুমান করতে ব্যর্থ হওয়ার জন্যে অর্থনীতিবিদদের দায়ী করেছিলেন। অনেকে সন্দেহ করেছিলেন এর কারণ সম্ভবত অর্থনীতিবিদদের মধ্যে অনেকে সেই মানুষগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন যারা ফাইন্যান্স বা আর্থিক বাজার আর বড় ব্যাংকগুলোর দ্বারা নিয়ন্ত্রিত অর্থনীতিতে বিশেষ সুবিধা লাভ করেছিলেন। তাহলে শীতল মস্তিষ্ক আর উষ্ণ হৃদয় ছাড়াও অর্থনীতিবিদদের আরও অন্য কিছুর প্রয়োজন আছে: আত্মসমালোচনাপূর্ণ চোখ, নিজের চিন্তা আর পৃথিবীর প্রতি অভ্যাসগত দৃষ্টিভঙ্গি অতিক্রম করে দেখার ক্ষমতা। অর্থনীতির ইতিহাস অধ্যয়ন আমাদের এটি করতে সহায়তা করে, কারণ অতীতের চিন্তাবিদদের ধারণাগুলো কিভাবে তাদের স্বাতন্ত্র্যসূচক ভাবনা আর পরিস্থিতি থেকে উদ্ভূত হয়েছিল সেটি শেখার মাধ্যমে আমরা হয়তো আরও স্পষ্টভাবে দেখতে পাব আমাদের সময়ের ধারণাগুলো কিভাবে কাজ করছে। আর সেই কারণে ইতিহাসকে ধারণার সঙ্গে একত্রে নিয়ে আসা বিস্ময়করভাবেই আকর্ষণীয় অনুভূত হতে পারে এবং এমন একটি পৃথিবী সৃষ্টি করতে যা একান্ত প্রয়োজনীয়, যেখানে আরও অনেকেই বেশি ভালোভাবে বাঁচতে পারি। অধ্যায় 2: অনেকে উঁচুতে ওড়া রাজহাঁস।
বাকি সবার মতো আদি মানুষরাও দুষ্প্রাপ্যতার সেই মৌলিক অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তাদের জন্য সেটি ছিল খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য খুঁজে বের করা। কিন্তু একগুচ্ছ খামার, ওয়ার্কশপ বা কারখানা অর্থে সেই সময় কোনো অর্থনীতি ছিল না। আদি মানুষরা জঙ্গলে ফল সংগ্রহ আর পশু শিকার করেই তাদের জীবন ধারণ করতেন। শুধুমাত্র যখনই আরও জটিল ধরনের অর্থনীতির উদ্ভব হয়েছিল, যেমন প্রাচীন গ্রিস এবং রোম, তখনই কেবল অর্থনীতির প্রশ্ন নিয়ে তারা ভাবতে শুরু করেছিলেন। গ্রিক দার্শনিকরা ছিলেন অর্থনীতির প্রথম চিন্তাবিদ, যারা পশ্চিমা চিন্তার ধারাটি শুরু করেছিলেন, অর্থনীতি যার একটি অংশ। প্রথম সভ্যতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বহু হাজার বছরের সংগ্রামের পরে তাদের ধারণাগুলো প্রস্ফুটিত হয়েছিল তাদের অনেক আগেই। প্রকৃতিকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার মাধ্যমে মানুষ অর্থনীতির বীজ বপন করেছিল। যেমন যখন মানুষ প্রথম আগুন জ্বালিয়েছিল, তারা খুঁজে পাওয়া নানা জিনিস থেকে নতুন কিছু বানাতে পেরেছিল। তারা কাদামাটি পুড়িয়ে পাত্র বানিয়েছিল, উদ্ভিদ আর প্রাণী ব্যবহার করে তাদের খাদ্য প্রস্তুত করেছিল। তারপর প্রায় 10,000 বছর আগে প্রথম অর্থনৈতিক বিপ্লব এসেছিল। মানব গোষ্ঠীগুলো কৃষিকাজের সূচনা করেছিল, যখন তারা আবিষ্কার করেছিল কিভাবে ফসল ফলাতে আর পশুদের পোষ মানিয়ে গৃহপালিত করতে হয়। একটি নির্দিষ্ট ভূমিতে আরও বেশি সংখ্যক মানুষ বেঁচে থাকতে সক্ষম হয়েছিল এবং একসঙ্গে জড়ো হয়ে তারা গ্রাম তৈরি করেছিল। এই সব সূচনা থেকেই বর্তমান সময়ে যেখানে ইরাক, সেখানে মেসোপটেমিয়া সভ্যতায় জটিল অর্থনীতি আবির্ভূত হয়েছিল। এখানে জটিল শব্দটির একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে হবে। মানুষের এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। আপনি সম্ভবত নিজে উৎপাদন না করে যারা সেই খাদ্য উৎপাদন করছেন তাদের কাছ থেকে ক্রয় করে খাদ্য সংগ্রহ করেন। মেসোপটেমিয়ায় নতুন শ্রেণীর মানুষেরা আবির্ভূত হয়েছিলেন, যারা কখনোই বার্লির চাষ করেননি কিংবা কোনো ছাগলের দুধ দোয়াননি। রাজারা যারা শহরগুলো শাসন করতেন এবং পুরোহিতরা যারা মন্দিরের দায়িত্বে থাকতেন। অর্থনৈতিক জটিলতা সম্ভব হয়েছিল কারণ ততদিনে খাদ্যশস্য চাষাবাদ আর গবাদি পশু প্রতিপালন করতে মানুষ খুবই দক্ষ হয়ে উঠেছিল এবং কৃষকরা তাদের নিজেদের বাঁচার জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারত। এই বাড়তি শস্যই রাজা এবং পুরোহিতদের খাদ্যের যোগান দিয়েছিল। উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য সংগঠনের প্রয়োজন। আজ এটি হয় টাকা দিয়ে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। কিন্তু প্রাচীন সমাজগুলো পুরনো ঐতিহ্যে ফিরে গিয়েছিল। খাদ্যশস্য দেবতাদের প্রতি নিবেদন হিসাবে প্রথমে মন্দিরগুলোই নিয়ে আসা হতো, তারপর পুরোহিতরা সেটি সবার মধ্যে বন্টন করতেন। এই খাদ্য সরবরাহের প্রক্রিয়াটিকে নিয়মাবদ্ধ করার জন্যে আদি সভ্যতাগুলো লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। এর কিছু প্রথম উদাহরণ যা আমাদের কাছে আছে সেগুলো কৃষকদের সরবরাহ করা নানা খাদ্যের তালিকা। একবার যখন কর্মকর্তারা সব কিছু লিখে রাখতে পেরেছিলেন, তারা মানুষ যা উৎপাদন করে তার একটি ভাগ নিতেও সক্ষম হয়েছিলেন। অন্যার্থে তাদের উপর কর আরোপ করেছিলেন। তারপর সেই সম্পদ দিয়ে তারা খাল খনন করিয়েছিলেন যেন শস্যের ক্ষেতে সেচ দিতে সুবিধা হয়, এবং তাদের রাজাদের সম্মানে তারা সমাধি স্মারক তৈরি করেছিলেন। খ্রিস্টের জন্মের অল্প কয়েক শতাব্দী আগে মেসোপটেমিয়া, মিশর, ভারত আর চীনে বহু হাজার বছর ধরেই মানব সভ্যতার অস্তিত্ব ছিল এবং একটি নতুন সভ্যতা গড়ে ওঠার জন্য সব উপাদানই উপস্থিত ছিল, যা পরে গ্রিসে আবির্ভূত হয়েছিল। সেখানে মানুষ আরও গভীরভাবে ভাবতে শুরু করেছিল, যেমন সমাজে মানুষ হিসেবে বাস করার অর্থ কী। হেসিওড প্রথম দিকের গ্রিক কবিদের একজন অর্থনীতির সূচনা মুহূর্তটির বর্ণনা করেছিলেন। দেবতারা মানুষের খাদ্য লুকিয়ে রাখেন। এটি আবার সেই দুষ্প্রাপ্যতার ধারণাটিতে ফিরে আসে। বৃষ্টির মতো আকাশ থেকে আমাদের মাথার ওপর রুটি ঝরে পড়ে না। রুটি খেতে হলে প্রথমে আমাদের গম চাষ করতে হবে, ফসল ওঠাতে হবে, এটিকে পিষ্ট করতে হবে আটায়, তারপর এটিকে সেঁকে রুটির টুকরোয় রূপ দিতে হবে। বেঁচে থাকার জন্যে মানুষকে অবশ্যই কাজ করতে হবে।
গ্রিক দার্শনিক সক্রেটিস ছিলেন সব চিন্তাবিদদের পূর্বসূরি, যার কথা শুধুমাত্র তার বিখ্যাত এক ছাত্রের লেখার মাধ্যমে আমরা জানতে পারি। কথিত আছে, এক রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন একটি রাজহাঁস তার ডানা ছড়িয়ে উচ্চস্বরে ডাকতে ডাকতে উড়ে চলে যাচ্ছে। এর পরের দিন প্লেটোর সঙ্গে দেখা হলে যে মানুষটি তার তারকা ছাত্রে পরিণত হয়েছিলেন, প্লেটোর মধ্যে সক্রেটিস তার স্বপ্নের রাজহাঁসটি দেখতে পেয়েছিলেন। তার এই ছাত্রটি সমগ্র মানবতার একজন শিক্ষকে রূপান্তরিত হয়েছিলেন, যার চিন্তাগুলো অনাগত বহু শতাব্দী ধরে অনেক উচ্চতায় আর সর্বত্র পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। প্লেটো একটি আদর্শ সমাজ কল্পনা করেছিলেন, যার অর্থনীতি আমরা যা খুব স্বাভাবিক বলে মেনে নিয়েছি তার থেকে খুবই ভিন্ন ছিল, এবং যে সমাজে আসলেই তিনি বাস করতেন সেটি আমাদের নিজেদের সমাজ থেকে বেশ ভিন্ন ছিল। কারণ অন্তত একটি বিষয় হচ্ছে, আমরা জাতি শব্দটি শুনলে এখন যা বুঝি সেই অর্থে সেখানে কোনো জাতি ছিল না। গ্রিস গঠন করেছিল এথেন্স, স্পার্টা আর থিবস ইত্যাদি বেশ কিছু শহর রাষ্ট্র। গ্রিকরা তাদের শহর রাষ্ট্রগুলোকে বলতো পলিস, যেখানে থেকে তাদের পলিটিক্স বা রাজনীতি শব্দটি এসেছে। প্লেটোর আদর্শ সমাজ তাহলে মূলত একটি সংগঠিত শহর ছিল, বড় একটি দেশ নয়। যে রাষ্ট্রটিকে খুব পদ্ধতিগতভাবে সংগঠিত করবে এর শাসকরা। সেখানে মূল্য পরিশোধের বিনিময়ে খাদ্য আর শ্রমের ক্রয় বিক্রয় হয় এমন বাজারের ভূমিকা হবে নগণ্য। উদাহরণ হিসাবে শ্রমের কথা ধরুন। কিভাবে আমরা আমাদের শ্রম ব্যবহার করব, আজ সেটিকে আমাদের নিজস্ব স্বাধীন নির্বাচন হিসাবে ভাবি। হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি একজন মিস্ত্রি হবেন, কারণ কোনো কিছু মেরামত করা আপনার পছন্দনীয় একটি বিষয় এবং এই কাজে উপার্জনও বেশ ভালো। কিন্তু প্লেটোর সেই আদর্শ রাষ্ট্রে জন্মের সময়ই সমাজে প্রত্যেকের অবস্থান নির্ধারণ করা হবে। কৃতদাস সহ অধিকাংশ মানুষ খেতে কাজ করবে, এরাই সবচেয়ে নিম্নতম শ্রেণী। প্লেটো বলেছিলেন, যাদের আত্মায় আছে ব্রোঞ্জ। সামাজিক শ্রেণীর প্রাধান্য পরম্পরায় কৃষকদের ওপরে প্লেটো রূপালী আত্মার যোদ্ধাদের রেখেছিলেন, আর সবচেয়ে উপরে ছিল শাসকরা, দার্শনিক রাজাদের একটি দল, যে মানুষগুলোর আত্মা স্বর্ণের। এথেন্সের কাছেই পুরো সমাজের বাকি অংশকে শাসন করার জন্য উপযুক্ত বিজ্ঞ মানুষদের একটি শ্রেণী সৃষ্টি করতে প্লেটো বিখ্যাত একটি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। প্লেটো সম্পদ অর্জনের প্রচেষ্টাকে পুরোপুরি অবিশ্বাস করতেন, আর তার অবিশ্বাসটি এতটাই তীব্র ছিল যে তার আদর্শ রাষ্ট্রে সৈন্য এবং রাজাদের ব্যক্তিগত সম্পত্তি থাকার কোনো অনুমতি ছিল না, কারণ স্বর্ণ আর বিলাসী প্রাসাদগুলো তাদের কলুষিত করে। এর পরিবর্তে তারা সবাই একত্রে বসবাস করবেন এবং সব কিছুই ভাগাভাগি করে নেবেন, এমনকি তাদের সন্তানদেরও, যাদের প্রতিপালন করবে তাদের পিতামাতা নয় বরং সমষ্টিগতভাবে রাষ্ট্র। প্লেটোর আশঙ্কা ছিল, মানুষের কাছে যদি সম্পদ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে মানুষ এর জন্যে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করবে। একটি পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করবে ধনী ব্যক্তিরা, যাদের দরিদ্ররা ঈর্ষা করবে। পারস্পরিক বিবাদ আর সহিংসতায় মানুষ ধ্বংস হবে। একাডেমিতে প্লেটোর কাছে শিক্ষা নিতে একসময় হাজির হয়েছিলেন অ্যারিস্টটল। পরবর্তীতে উঁচুতে ওরা আরেক রাজহাঁস। অ্যারিস্টটল 384 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ। তিনি ছিলেন প্রথম দার্শনিক যিনি জ্ঞানের ক্ষেত্রগুলোকে পদ্ধতিগতভাবে সংগঠন করতে চেয়েছিলেন, বিজ্ঞান, গণিত, রাজনীতি এবং ইত্যাদি। যুক্তির গভীর প্রশ্ন থেকে শুরু করে মাছের ফুলকার গঠন অবধি তার কৌতূহলের বিস্তৃতি ছিল। তার কিছু বক্তব্য এখন আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, যেমন সেই দাবিটি, বড় কানালা মানুষগুলো পরচর্চা করতে পছন্দ করেন, কিন্তু সেই মানুষটির জন্য এটি বিস্ময়কর নয় যে কিনা তার চারপাশের পুরো পৃথিবীকে তার মন দিয়ে সম্পূর্ণ গিলে ফেলার চেষ্টা করেছিলেন। বহু শতাব্দী ধরেই চিন্তাবিদরা তাকে নানা বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে অনুসরণ করেছেন এবং পরবর্তীতে তিনি পরিচিত হয়েছিলেন শুধুমাত্র দ্য ফিলোসফার নামে। অ্যারিস্টটল সমাজের জন্য তার শিক্ষক প্লেটোর প্রস্তাবিত পরিকল্পনাটি সমালোচনা করেছিলেন। একটি আদর্শ সমাজ কল্পনা করার পরিবর্তে যদি মানব চরিত্রের ত্রুটিগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকি, তাহলে আসলেই কাজ করে এমন সব বিষয়গুলো নিয়েই তিনি ভেবেছিলেন।
তিনি বিশ্বাস করতেন, প্লেটো যেমন প্রস্তাবনা করেছিলেন, ব্যক্তিগত সম্পদ নিষিদ্ধ করা অবাস্তব একটি পদক্ষেপ হবে। তিনি বলেছিলেন, এটি সত্য যখন মানুষের ব্যক্তিগত সম্পদ থাকে, তারা পরস্পরের সম্পদ দেখে ঈর্ষা অনুভব করে থাকে, সেগুলো নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু যদি তারা সব কিছু সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়, তাদের হয়তো আরও বেশি পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হবে। এর জন্যে মানুষকে তার সম্পদের মালিক হতে দেওয়াই উত্তম হবে, কারণ তখন তারা সেগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবে। আর সাধারণ তহবিলে কে কতটুকু দান করেছে সেটি নিয়ে অপেক্ষাকৃত কম তর্ক করবে। যদি মানুষ তার নিজস্ব বীজ ও যন্ত্র নিয়ে সম্পদ সৃষ্টি করে, তাহলে কিভাবে কেউ একজোড়া নতুন জুতা কিনতে পারবেন যখন কিনা তারা নিজেরা সেই জুতা তৈরি করেন না? তারা সেটি কোনো মুচির কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তাদের উৎপাদিত কিছু জলপাইয়ের বিনিময়ে। আর এখানে অ্যারিস্টটল অর্থনৈতিক মহাবিশ্বের একটি মৌলিক উপাদানের ওপর আলোকপাত করেছিলেন, একটি দ্রব্যের বিনিময়ে আরেকটি দ্রব্য। তিনি বলেছিলেন, টাকা এটি করতে সহায়তা করে। টাকা ছাড়া প্রয়োজনীয় জুতা ক্রয় করার উদ্দেশ্যে দ্রব্য বদলাবদলি করতে আপনাকে অলিভের বস্তা ঘাড়ে করে টেনে নিয়ে বেড়াতে হবে। এছাড়া জুতা বিক্রি করছেন এবং অলিভ প্রয়োজন এমন কারো দেখা পেতে আপনাকে যথেষ্ট পরিমাণে ভাগ্যবানও হতে হবে। এই হস্তান্তর প্রক্রিয়াটিকে সহজতর করতে মানুষ একটি বস্তু, সাধারণত রৌপ্য অথবা স্বর্ণ, বিনিময় মাধ্যম বা অর্থ বা টাকা হিসেবে বিবেচনা করতে রাজি হয়েছিলেন, যা দিয়ে উপযোগী পণ্য ক্রয় বিক্রয় বাণিজ্য করা যেতে পারে। অর্থনৈতিক মূল্যের একটি মাপকাঠি সৃষ্টি করে টাকা। কোনো কিছুর মূল্য কত এবং যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে সেই মূল্যটি হস্তান্তরিত হবার অনুমতি দেয়। টাকার উপস্থিতিতে আপনার এমন কাউকে খুঁজে বের করার দরকার নেই যিনি আপনাকে এখনই আপনার অলিভের বিনিময়ে জুতা হস্তান্তর করবেন। টাকা বা মুদ্রার বিনিময়ে আপনি আপনার অলিভ বিক্রি করতে পারেন এবং পরের দিন একজোড়া জুতা কেনার জন্য সেই মুদ্রা ব্যবহার করতে পারেন। মুদ্রা হচ্ছে মানদণ্ড মোতাবেক সৃষ্ট ধাতুর টুকরো, যাকে অর্থ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রথম মুদ্রা তৈরি হয়েছিল ইলেকট্রাম দিয়ে, রূপা আর সোনার একটি প্রাকৃতিক মিশ্রণ। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে লিডিয়া রাজ্যে, যে ভূখণ্ডটি এখন তুরস্কের অংশ, টাকার প্রচলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল প্রাচীন গ্রিসে। এমনকি অলিম্পিক চ্যাম্পিয়নদের টাকা দিয়ে সম্মানিত করা হতো। মাথাপিছু তারা ৫০০ ড্রাকমাপ করে পেতেন। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী নাগাদ প্রায় ১০০টি মিন্ট বা টাকশালের অস্তিত্ব ছিল, যেখানে মুদ্রা তৈরি করা হতো। এখানকার রৌপ্য মুদ্রার প্রবাহ বাণিজ্যের চাকাটিকে সচল রেখেছিল। অ্যারিস্টটল অনুধাবন করেছিলেন, একবার যখন মানুষ টাকা ব্যবহার করে দ্রব্য বিনিময় করবে, তখন কোনো কিছু কী কারণে ব্যবহার করা হয়, অর্থাৎ খাদ্যের জন্য অলিভ, এমন কোন জিনিসটিকে বিনিময় করা যেতে পারে মূল্যের বিনিময়ে অলিভ, তার মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করা যাবে। তিনি বলেছিলেন, যারা অলিভ চাষ করে এমন পরিবারগুলোর জন্য টাকার বিনিময়ে অলিভ বিক্রয় করা খুব স্বাভাবিক একটি কাজ, কারণ তারা সেই টাকা ব্যবহার করে প্রয়োজনীয় অন্য সামগ্রী সংগ্রহ করতে পারেন। যখন খামারিরা দেখতে পান তারা অলিভ বেচে টাকা উপার্জন করতে পারেন, তারা হয়তো বিশুদ্ধভাবে মুনাফার জন্যই অলিভের চাষ শুরু করতে পারেন। তারা কত টাকায় অলিভ বিক্রি করবেন আর সেটি উৎপাদন করতে তারা কতটুকু ব্যয় করেছিলেন, এই দুটির মধ্যে পার্থক্য। এটাই বাণিজ্য অর্থ উপার্জনের জন্য দ্রব্য ক্রয় বিক্রয় করা। অ্যারিস্টটল অবশ্য বাণিজ্য নিয়ে সন্দেহ পোষণ করতেন। তার মতে, যে বাণিজ্য গৃহস্থালির আবশ্যকীয় জিনিস সংগ্রহ করার চেয়ে আরও বেশি মুনাফা অর্জন করার চেষ্টা করে, সেটি অস্বাভাবিক। অলিভ বিক্রয় করে মুনাফা অর্জন করার মাধ্যমে একটি গৃহস্থালী অন্যদের ক্ষতি করে টাকা বানায়। এই গল্পে আমরা পরে যেমন দেখব, আধুনিক অর্থনীতিবিদদের জন্য এটি বোঝা বেশ কষ্টকর, কারণ নানা জিনিস বাণিজ্য করার জন্য যখন বিক্রেতা আর ক্রেতা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সমাজই লাভবান হয়। যদিও অ্যারিস্টটলের সময় সবাই প্রতিযোগিতামূলক ক্রেতা বিক্রেতা ছিলেন না, যা কিনা আজকের যুগে খুব স্বাভাবিক মনে হয়। অ্যারিস্টটল উল্লেখ করেছিলেন যে সম্পদ স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আসে, তার একটি সীমা আছে।
কারণ একবার যখন কোনো একটি গৃহস্থালীর সব প্রয়োজন পূর্ণ হয়ে যায় তখন আর বাড়তি কিছুরই প্রয়োজন নেই। অন্যদিকে সম্পদের অস্বাভাবিক সঞ্চয় করার কোনো সীমা নেই। আপনি আরও বেশি পরিমাণ অলিভ বিক্রি করা অব্যাহত রাখতে পারেন, আর বিক্রি করার জন্যে আরও বহু নতুন কিছু আপনি খুঁজে পেতে পারেন। আকাশ সমান সম্পদ সঞ্চয় করতে আপনাকে বাধা দিচ্ছে কি? বাধা দেওয়ার একেবারে কিছুই নেই। শুধুমাত্র আপনার জ্ঞান আর সদ্গুণাবলী ধ্বংস হওয়ার ঝুঁকি কেবল আপনাকে সচেতন করে তুলতে পারে। অ্যারিস্টটল বলেছিলেন, সম্পদ থেকে যে ধরনের চরিত্র সৃষ্টি হয় সেটি হচ্ছে সমৃদ্ধ নির্বোধের চরিত্র। অলিভ চাষ করে ক্রমশ বর্ধনশীল মুদ্রা সঞ্চয় করার কাজটির চেয়ে আরও খারাপ একটি জিনিস আছে, আর সেটি হচ্ছে সেই টাকা ব্যবহার করে আরও বেশি পরিমাণ টাকা বাড়ানো। ঠিক যেমন অলিভের প্রাকৃতিক ব্যবহার হচ্ছে সেটি খাদ্য হিসেবে গ্রহণ করা, অথবা গৃহস্থালীর জন্য দরকারি কিছুর জন্যে যা বিনিময় করা যেতে পারে, সেভাবে টাকার প্রাকৃতিক ব্যবহার হচ্ছে এটি বিনিময়ের একটি মাধ্যম। টাকা দিয়ে টাকা বানানো, যেমন কাউকে মূল্যসহ ধার দেওয়া, নির্দিষ্ট পরিমাণ একটি সুদের হার সহ। এই ধার দেওয়া হচ্ছে সম্ভাব্য সবচেয়ে অস্বাভাবিক একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। যেমন আমরা পরের অধ্যায়ে দেখব, সুদে টাকা ঋণ দেওয়ার ব্যবসার প্রতি অ্যারিস্টটলের এই আক্রমণ আগত বহু শতাব্দী ধরেই অর্থনৈতিক ধারণাগুলোকে প্রভাবিত করেছিল। অ্যারিস্টটলের কাছে তাহলে এটি স্পষ্ট যে সদ্গুণ মূলত থাকে সৎ কৃষকের কাছে, ধূর্ত ব্যাংকারদের কাছে নয়। যখন প্লেটো আর অ্যারিস্টটল লিখছিলেন, গ্রিস তখন অর্থনীতি নিয়ে তাদের ধারণাগুলো থেকে দূরে সরে গিয়েছিল। শহর রাষ্ট্রগুলো তখন সংকটে। এথেন্স ও স্পার্টা একটি দীর্ঘ যুদ্ধ কেবলই শেষ করেছে। দার্শনিকদের অর্থনৈতিক ভাবনাগুলো তখন পুরনো ঐতিহ্য আর গৌরব আঁকড়ে ধরে থাকার সমতুল্য হয়ে উঠেছিল। প্লেটোর সমাধান ছিল শৃঙ্খলাপূর্ণ একটি রাষ্ট্র, আর অ্যারিস্টটলের পরিকল্পনাটি ছিল একটি প্রায়োগিক নির্দেশিকা, কিভাবে একটি সমাজকে অতিরিক্ত বাণিজ্য থেকে রক্ষা করা যায়। গ্রিকরা ক্রমেই অর্থলিপ্সু হয়ে উঠেছিল, এমনকি যখন অ্যারিস্টটল আর প্লেটো এই অর্থলিপ্তার নিন্দা করেছিলেন তখনও। কথিত আছে, স্পার্টার এক শাসক তার শহরের মুদ্রা লোহার খণ্ড দিয়ে তৈরি করার নির্দেশ দিয়ে সম্পদ সঞ্চয়ে অনুৎসাহিত করেছিলেন, আর সেগুলো এতই ভারী ছিল যে টেনে নিয়ে বেড়াতে ষাঁড়ের শক্তি দরকার হতো। কিন্তু বাকি পুরো গ্রিক এবং বিশ্বজুড়ে বাণিজ্য ব্যাপকভাবে সমৃদ্ধ হয়ে উঠেছিল। শহরগুলো ভূমধ্য সাগরের তীরে নানা শহরের সঙ্গে অলিভের তেল, শস্য আর নানা ধরনের দ্রব্যের বাণিজ্য করত। অ্যারিস্টটল আর প্লেটোর পরে বাণিজ্যের স্রোত আরও প্রশস্ত হয়েছিল। এর সঙ্গে যা ভাসিয়ে নিয়ে এসেছিল অ্যারিস্টটলের সবচেয়ে বিখ্যাত ছাত্রকেও, আলেকজান্ডার দ্য গ্রেট, যার সেনাবাহিনী ভূমধ্য সাগরীয় এলাকা ও এর বাইরে বিশাল একটি পৃথিবী জয় করেছিল, যা গ্রিক সংস্কৃতিকে একটি সুবিশাল সাম্রাজ্যব্যাপী ছড়িয়ে দিয়েছিল। আর সব সাম্রাজ্যের মতোই মহান গ্রিক সভ্যতা এবং তারপরে আসা রোম সভ্যতাও এক পর্যায়ে নিঃশেষ হয়েছিল এবং নতুন চিন্তাবিদদের আবির্ভাব হয়েছিল। পঞ্চম শতাব্দীতে রোম সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টীয় যাজক সন্ন্যাসীরা অর্থনৈতিক ভাবনাগুলো সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যারা ইউরোপ জুড়ে শিক্ষাকে বাঁচিয়ে রেখেছিলেন জনবসতি থেকে বহু দূরে তাদের নির্মিত সন্ন্যাশ্রমগুলোয়। তৃতীয় অধ্যায়, ঈশ্বরের অর্থনীতি। বাইবেলে বর্ণিত আছে, একটি পাপের পরিণতি হিসাবে বেঁচে থাকার জন্য মানুষ কাজ করতে বাধ্য হয়েছিল। যখন তারা স্বর্গোদ্যানে ছিলেন, আদম এবং ইভের অর্থাৎ হাওয়ার জন্য জীবন ছিল সহজ। তারা একটি নদী থেকে পানি পান করতেন আর নানা ধরনের গাছ থেকে ফল পেড়ে খেতেন। সারাদিন তারা বসেই সময় কাটাতেন, বেশি কোনো কাজ করার দরকার পড়ত না তাদের। কিন্তু একদিন তারা ঈশ্বরকে অমান্য করেছিলেন এবং তিনি তাদের সেই বাগান থেকে বের করে দিয়েছিলেন। বাহুল্যময় একটি জীবন থেকে তারা অভাব আর দুষ্প্রাপ্যতার একটি জীবনের মুখোমুখি হয়েছিলেন। ঈশ্বর আদমকে বলেছিলেন, কপালের ঘাম ঝরিয়ে তোমরা তোমাদের খাদ্য খেতে পারবে, এবং সেই সময় থেকে বেঁচে থাকার জন্য মানুষকে পরিশ্রম করতে হচ্ছে। তবে যিশু সতর্ক করে দিয়েছিলেন, যখন তারা কাজ করেন তারা সেই সব পাপ করার ঝুঁকির মধ্যে থাকেন
যে পাপের কারণে তাদের জন্য স্বর্গের দরজা চিরকালের জন্য রুদ্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র ধনী হওয়া ছাড়া তারা আর কিছু নাও ভাবতে পারেন। তারা হয়তো অন্য মানুষের সম্পদ নিয়ে ঈর্ষায় আক্রান্ত হতে পারেন। তারা হয়তো এমনকি তাদের ঈশ্বরের চেয়ে কাপড়, রত্ন, টাকাই বেশি ভালোবাসতে পারেন। দীর্ঘ মধ্যযুগের শুরু এবং শেষ উভয় প্রান্তেই দুইজন খ্রিস্টীয় চিন্তাবিদ তাদের চিন্তার গভীর প্রভাব ফেলে গেছেন। তাদের সময়ে অত্যন্ত মেধাবী দুইজন বুদ্ধিজীবী যীশুখ্রিস্টের শিক্ষা আসলে কী বোঝাচ্ছে সেটি নিয়ে গভীরভাবে ভেবেছিলেন। খ্রিস্টানদের কিভাবে অর্থনীতিতে অংশ নেওয়া উচিত সেই বিষয়ে এটি কি বলছে। শুরুর প্রান্তে আছেন সেন্ট অগাস্টিন অফ হিপো, 354 থেকে 430 খ্রিস্টাব্দ। অস্থির তরুণ একজন শিক্ষক, যিনি ক্রমেই একজন প্রাজ্ঞ পবিত্র ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলেন। আর শেষ প্রান্তে আমরা পাই সেইন্ট টমাস অ্যাকুয়াইনাসকে, 1224 বা 25 থেকে 1274 খ্রিস্টাব্দ। ইতালির এই সন্ন্যাসী বুদ্ধিজীবী সেই সময়ে বেঁচে ছিলেন যখন সেই দেশে নতুন অর্থনৈতিক একটি সভ্যতা ক্রমেই আবির্ভূত হতে শুরু করেছিল। তার লেখাই মূলত কিভাবে এই পরিবর্তনশীল সমাজে বাস করতে হবে সেই বিষয়ে খ্রিস্টীয় ধর্মীয়দের নির্দেশনা দিয়েছিল। মুমূর্ষ রোম সাম্রাজ্যে অগাস্টিনের জন্ম হয়েছিল এবং তার একটি পা ছিল প্রাচীন বিশ্বে আর অন্য পা ছিল আসন্ন মধ্যযুগীয় বিশ্বে। বহু ভ্রমণ এবং বহু অন্তর্বীক্ষণের পর তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। গ্রিকরা রাজাদের শহরের সমাজ আর অর্থনীতি নিয়ে ভেবেছিলেন, যেগুলো ছিল বিজ্ঞ শাসকদের দ্বারা পরিচালিত ক্ষুদ্র রাষ্ট্র। অগাস্টিন এটিকে সিটি অফ গড বা ঈশ্বরের শহরে রূপান্তরিত করেছিলেন। একেবারে সবার উপরে বসে আছেন খ্রিস্ট, মানবতার ত্রাণকর্তা। ঈশ্বরের এই শহরটি মানুষ এবং ঈশ্বরের আইনের দ্বারা পরিচালিত হবে, আর তার কারণ নিত্যদিনের টাকা বানানোর সাধারণ কাজে মানুষকে অংশ নিতে হয়। সম্পদ হচ্ছে পাপীদের জন্য ঈশ্বরের একটি উপহার, তাদের টিকে থাকার জন্যে যা দরকার। শ্রেষ্ঠ জীবন হচ্ছে সব সম্পদ ত্যাগ করার পরে আসা সেই জীবন যা কিছু খ্রিস্টীয় ধর্মীয়রা করেছিলেন, বিত্তহীন সন্ন্যাস জীবন অথবা সন্ন্যাসদের আশ্রমে সমাজবদ্ধ হয়ে বাস করে। কিন্তু একটি ত্রুটিপূর্ণ বিশ্বে মানুষকে অবশ্যই নিজের সম্পত্তি অর্জন করতে হয়। কিন্তু তারপর যা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিজের সম্পদকে যেন কেউ ভালো না বাসেন, আর যেন বুঝতে পারেন এগুলো শুধুমাত্র শুদ্ধ ভালো জীবন কাটানোর একটি উপায় মাত্র। মধ্যযুগীয় সমাজগুলোর রূপ দিতে অগাস্টিনের ধারণাগুলো সাহায্য করেছিল, যেগুলো একসময় রোম সমাজকে প্রতিস্থাপিত করেছিল। রোমানরা একটি বিশাল সাম্রাজ্য গড়েছিলেন। তাদের শহরগুলো স্থাপত্যে বিস্ময়কর এবং প্রকৌশলী দক্ষতার স্বাক্ষর বহন করে। শুধুমাত্র রোমেই 1000 উন্মুক্ত গোসলখানা ছিল, যেখানে বহুদূর থেকে পানি আসত অ্যাকুইডাক্টের মাধ্যমে। পানি সরবরাহ করার কৃত্রিম যে প্রণালীগুলো কোনো উপত্যকা থেকে তাদের শহরে পানি নিয়ে আসার জন্যে তারা তৈরি করতেন। অগাস্টিন মারা যাবার পর সাম্রাজ্যটি দখল করে নিয়েছিল বেশ কিছু আগ্রাসী বাহিনী। এর পরের কয়েক শতাব্দী রোমের বাণিজ্য ধসে পড়েছিল। সমাজগুলো অন্তর্মুখী হয়ে উঠেছিল ক্রয় বিক্রয় না করে। তারা নিজেদের জন্য নিজেরাই খাদ্য উৎপাদন করতে শুরু করেছিল। শহরগুলো আকারে ছোট হতে শুরু করেছিল। রোমানদের বানানো সেতু আর রাস্তাগুলো ধ্বংস হতে শুরু করেছিল। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সাম্রাজ্যটির সেই বিশাল ভূখণ্ডে স্থানীয় শাসক শাসিত বিশৃঙ্খল জোড়াতালি দেওয়া বহু রাজ্যের আবির্ভাব হয়েছিল। এদের সাধারণ সূত্রটি ছিল নতুন খ্রিস্টীয় ধর্মবিশ্বাস এবং অগাস্টিনের মতো কিছু মানুষদের শিক্ষা। মধ্যযুগীয় সমাজের আরেকটি অংশ ছিল একটি অর্থনৈতিক ব্যবস্থা, যা ফিউডালিজম বা সামন্ততন্ত্র নামে পরে পরিচিত হয়ে উঠেছিল। ঘোড়সওয়ার আগ্রাসী লুটেরাদের প্রতিরোধ আর নিজের রাজ্য সুরক্ষিত করতে শাসকদের যোদ্ধার দরকার ছিল। কিন্তু যোদ্ধাদের প্রতিপালন করা বেশ ব্যয়সাধ্য একটি ব্যাপার। সুতরাং রাজারা শর্তহীন আনুগত্যের বিনিময়ে তাদের ভূমি দান করেছিলেন। যোদ্ধারাও প্রতিশ্রুতি দিয়েছিল যখনই দরকার হবে তারা রাজার হয়ে যুদ্ধ লড়বেন। এখান থেকেই উৎপাদনের একটি পুরো পদ্ধতির জন্ম হয়েছিল, যার ভিত্তিতে টাকা নয় বরং শাসিত আর শাসকের মধ্যে প্রতিশ্রুতি ছিল। পৃথিবীতে ঈশ্বরের অর্থনীতি সজ্জিত ছিল জীবদের একটি শৃঙ্খল হিসেবে।
বিশ্ব সম্বন্ধে মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি এভাবে সংগঠিত ছিল কঠোর একটি প্রাধান্য পরম্পরা। একেবারে উপরে ঈশ্বর এবং খ্রিস্ট, পৃথিবীতে তাদের প্রতিনিধি ছিল প্রথমে পোপ, তারপর রাজারা, যারা বড় লর্ড বা ভূস্বামীদের জমি দান করেছিলেন, এবং নিচে ছিলেন কৃষকরা, সেই জমিতে যারা তাদের শ্রম দিতেন। কৃষকরা নিজেদের জন্য কিছু রেখে ভূস্বামীদের হাতে তাদের ফসল তুলে দিতেন। অর্থনীতি নিয়ন্ত্রণ করত ধর্ম, বর্তমান যুগের মতো লাভ আর বাজার মূল্য নয়। এর কর্তৃত্ব ছিল অগাস্টিনের মতো ব্যক্তিদের কাছে, এবং যারা তারপরে এসেছিলেন শিক্ষিত সন্ন্যাসী আর চার্চের যাজকরা। তাদের একজন ছিলেন টমাস অ্যাকুয়াইনাস। তিনি একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অল্প বয়সেই তিনি ডমিনিকান যাজকদের অর্ডারে যোগ দিয়েছিলেন। সন্ন্যাসীদের যে সংঘটি ব্যক্তিগত সম্পদ অথবা টাকা ছাড়াই তাদের জীবন কাটাতেন, তার এই সিদ্ধান্তটি তার বাবা মা মেনে নিতে পারেননি, এবং তাকে অপহরণ করে একটি দুর্গে বন্দি করে রাখা হয়েছিল। তারা এমনকি তার রুমে একজন পতিতা পাঠিয়ে তার সন্ন্যাস ব্রত নেওয়ার ইচ্ছা ভুলিয়ে দেবার চেষ্টাও করেছিলেন, কিন্তু তিনি কোনো প্রলোভনের ফাঁদে পা দিতে অস্বীকার করেছিলেন। এর পরিবর্তে তিনি প্রার্থনা করেছেন আর যুক্তিশাস্ত্র ও এর পদ্ধতিগুলো নিয়ে বই লিখেছিলেন। একসময় বাধ্য হয়ে তার পরিবারের সদস্যরা হাল ছেড়ে দিয়েছিলেন এবং তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর তিনি প্যারিসে চলে এসেছিলেন, যেখানে ধর্মীয় আর বৌদ্ধিক অনুসন্ধানে পূর্ণাঙ্গভাবে নিজেকে নিবেদন করেছিলেন। অ্যাকুইনাস সত্তাদের সেই শৃঙ্খলকে একটি মৌচাকের মতো কল্পনা করেছিলেন, যেখানে মৌমাছিদের ঈশ্বর প্রদত্ত একটি দায়িত্ব আছে। কেউ মধু সংগ্রহ করবে, কেউ মৌচাকের দেয়াল নির্মাণ করবে, অন্যরা রানী মৌমাছির পরিচর্যা করবে। মানব অর্থনীতিও এরকম। কিছু মানুষ জমিতে কাজ করবে, কিছু মানুষ প্রার্থনা করবে, অন্যরা রাজার জন্যে যুদ্ধ করবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোভী না হয়ে ওঠা এবং অন্য ব্যক্তির সম্পদ নিয়ে ঈর্ষা না করা। ঠিক যেমন অগাস্টিন অনুধাবন করেছিলেন, পাপের পৃথিবীতে তাদের ও তাদের পরিবারের জীবন ধারণের জন্যে মানুষের নিজস্ব কিছু সম্পদ থাকতে হবে। কোনো কিছু লাভের বিনিময়ে বিক্রয় করা ঠিক আছে, যতক্ষণ টাকাটি ভালো কাজে ব্যবহৃত হচ্ছে। অ্যাকুয়াইনাস বলেছিলেন, যদি কারো তাদের প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে টাকা থাকে, তাহলে তাদের সেই বাড়তি পরিমাণ থেকে দরিদ্রদের কিছু দান করা উচিত। ধরুন, একজন মাংস বিক্রয় করে তার জীবিকা নির্বাহ করছে। যে প্রশ্নটি অ্যাকুয়াইনাস উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন সেটি হচ্ছে, মাংসের সঠিক বা ন্যায্য মূল্যটি কত? নৈতিকভাবে সঠিক কী পরিমাণ টাকা এই বিক্রেতা তার মাংসের খদ্দেরদের কাছ থেকে দাবি করতে পারেন? অ্যাকুয়াইনাস বলেছিলেন, এটি সেই সর্বোচ্চ মূল্য নয় যা কিনা বিক্রেতা চেষ্টা করলে পেতে পারেন, হয়তো মাংসের গুণাবলী সম্বন্ধে মিথ্যা কিছু বলে। মধ্যযুগে প্রতারণা একটি নিত্য চিন্তার বিষয় ছিল। একজন ইংরেজ যেমন লন্ডনের কসাইদের সম্বন্ধে অভিযোগ করেছিলেন, তারা পচনশীল ভেড়ার চোখে রং দিয়ে রক্ত এঁকে তাদের তাজা বলে দাবি করার কৌশল রপ্ত করেছিলেন। অ্যাকুয়াইনাস বলেছিলেন, এমন কোনো পরিস্থিতিতে যে দামের ব্যাপারে একমতে পৌঁছানো হয় সেটি অবশ্যই অন্যায় হবে। সঠিক বা ন্যায্য দাম হবে সেটাই, সমাজে যা দাবি করা হবে কোনো প্রতারণা, কৌশল অথবা ক্ষমতাবান কোনো বিক্রেতা ছাড়া, যারা সেই বাণিজ্যে প্রাধান্য বিস্তার করে থাকেন। তার আগে আসা চিন্তাবিদদের মতোই অ্যাকুয়াইনাস বিশ্বাস করতেন, সবচেয়ে খারাপ অর্থনৈতিক পাপ হচ্ছে উসুলি, একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে টাকা ধার দেওয়া, অন্যভাবে বললে একটি নির্দিষ্ট হারে সুদসহ। মধ্যযুগীয় চার্চ এটিকে পাপ এবং ঘৃণ্য কাজ হিসাবে ঘোষণা করেছিলেন। যে যাজকরা সুদ ব্যবসায়ীদের পবিত্র ভূমিতে সমাহিত করতেন, তারা চার্চ থেকে আজীবন বহিষ্কৃত হবার ঝুঁকিতে থাকতেন, এবং সুদ ব্যবসায়ীরা চোর এবং খুনিদের সঙ্গে নরকে যাবেন এমন ধারণাই করা হতো। একজন যাজক যেমন একটি গল্পে বলেছিলেন, একজন সুদ ব্যবসায়ী যিনি তার সম্পদ সহ সমাহিত হতে চেয়েছিলেন এবং মরে যাবার পর সম্পদগুলো বের করে নিতে তার স্ত্রী সেই কবর খুঁড়েছিলেন। তিনি নাকি দেখেছিলেন দানবরা তার স্বামীর গলা জোর করে মুদ্রাগুলো ঢেলে দিচ্ছে, তখন সেই মুদ্রাগুলো জ্বলন্ত কয়লায় রূপান্তরিত হয়েছে। মধ্যযুগীয় যাজকরা বলতেন যে সুদসহ টাকা ধার দেওয়া চুরির সমতুল্য, কারণ টাকা হচ্ছে বন্ধা, এটি অনুর্বর, আপনি স্তূপ করে রেখে দিন, এটি প্রজনন বা বংশবৃদ্ধি করতে পারবে না, যেমন করে কোনো ভেড়ার পাল সেটি করতে পারে।
আপনি যদি কারো কাছ থেকে 25টি মুদ্রা নেন, যাকে কিনা আপনি 22 মুদ্রা ধার দিয়েছিলেন, আপনি অতিরিক্ত আরও 3টি মুদ্রা নিচ্ছেন। এই 3টি মুদ্রা সঠিকভাবে সেই লোকটির। অ্যাকুয়াইনাস প্রাচীন গ্রিসের চিন্তাবিদদের মতো বলেছিলেন যে টাকা যথার্থ ব্যবহার হচ্ছে এটি ক্রয় বিক্রয়ের মাধ্যম, আর সুদ আরোপ করার মতো কৌশল ব্যবহার করে এটিকে প্রজনন করানো অন্যায়। যেন আপনার কাছে যে পরিমাণ টাকা কারো ঋণ আছে সেটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যখন টাকা কিছু ক্রয় আর বিক্রয়ের জন্য ব্যবহৃত হয়, তখন এই ক্রয় বিক্রয় টাকা ব্যবহার করে ফেলে। ঠিক যেমন খাওয়ার উদ্দেশ্যে আপনি রুটি ব্যবহার করেন, আপনি রুটিটি ব্যবহার করে ফেলেন। এটি কোনো বাড়ি থেকে ভিন্ন, কারণ এটি একেবারে নিঃশেষ না করেও সেখানে আপনি বসবাস করতে পারেন। সুতরাং রুটি ক্রয় করা এবং সেই রুটি ব্যবহারের জন্যেও কাউকে মূল্য পরিশোধ করানো অন্যায়। এখানে তাদের 2 বার মূল্য পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। একইভাবে আপনি ধার দিয়েছেন এমন কাউকে মূল টাকা ও তার ওপর অতিরিক্ত সুদসহ ফেরত দিতে বাধ্য করানো অন্যায় একটি কাজ। আরও খারাপ এই উসুলি। এটি এমন একটি পাপ যা কখনোই থামে না। নিদেন পক্ষে খুনিরা খুন করা বন্ধ করে যখন তারা ঘুমায়। সুদখোরদের পাপ চলতেই থাকে, এমনকি যখন তারা বিছানায় শোয়, এবং তাদের প্রতি প্রতিশ্রুত ঋণ পরিমাণে আরও বাড়তে থাকে। অ্যাকুয়াইনাস এমন একটি সময় লিখেছিলেন যখন ইউরোপের বাণিজ্য আর ব্যবসায়িক কর্মকাণ্ড পুনরাবিষ্কার করতে শুরু করেছিল। তার জন্মের কয়েক শতাব্দী আগে জনসংখ্যাও আকারে বাড়তে শুরু করেছিল। শহরগুলো জনাকীর্ণ হয়ে উঠতে শুরু করেছিল। ভারী লাঙ্গল এবং ঘোড়া ব্যবহার করার নতুন কৌশল জমি থেকে আরও বেশি ফসল আদায় করে নিতে সক্ষম হতে কৃষকদের সহায়তা করেছিল। ওয়াটার হুইলের চাকাগুলো নদীর উপর আবার ঘুরতে শুরু করেছিল, যা ভুট্টা মাড়াই করার কলগুলোকে পরিচালনা করতে যান্ত্রিক শক্তি যোগাত। সমাজগুলো তাদের বিচ্ছিন্ন জীবন পরিত্যাগ করে পরস্পরের সঙ্গে বাণিজ্য করতে শুরু করেছিল। আরও একবার নানা দ্রব্যের বেচাকেনা প্রক্রিয়াটি উদ্দীপ্ত করার জন্য সহায়তা করেছিল টাকা। ভেনিস আর ফ্লোরেন্সের মতো বড় শহরগুলো সেই মধ্যযুগীয় সত্তাদের শৃঙ্খল ধারণাটিকে আরও সম্প্রসারিত করে সৃষ্টি করেছিল নতুন ধরনের মানুষ, যে ব্যবসায়ীরা লাভের বিনিময়ে নানা পণ্য ক্রয় বিক্রয় করতেন, এবং সেই ব্যাংকাররা যারা ব্যবসায় টাকার সরবরাহ নিশ্চিত করতেন। সমাজ আর শুধুমাত্র সেই মানুষদের দিয়ে তৈরি ছিল না যারা প্রার্থনা করে, যারা কৃষিকাজ করে এবং যারা যুদ্ধ করে। শহরবাসীরা বাণিজ্যে সেই বারুদের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন, এবং এখন সেটি লেলিহান শিখা হয়ে বিস্ফোরিত হয়েছে। কাজ আর উল বহন করে জাহাজগুলো এশিয়া যেত, এবং সেই জাহাজগুলো ফিরে আসত রেশমি কাপড়, মশলা আর মূল্যবান পাথর দিয়ে বোঝাই হয়ে। সেই প্রাচীন যুগের পর ভেনিসই প্রথম বাণিজ্যিক একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। বাণিজ্যে যখন সমৃদ্ধি এসেছিল, তখন অর্থনীতি আর আর্থিক ব্যবস্থাও বেগবান হয়েছিল। ভেনিস আর জেনোয়াতে মুদ্রা বিনিয়োগকারীদের গোপন ভল্টে ব্যবসায়ীরা তাদের মুদ্রা সংরক্ষিত করতে শুরু করেছিলেন, আর তখন ব্যবসায়ীরা তাদের ঋণ শোধ করতে মুদ্রা বিনিময়কারীদের তাদের নিজস্ব অ্যাকাউন্টের মধ্যে টাকা হস্তান্তর করার ব্যবস্থা করতেন। তারা তাদের কাছ থেকে ঋণ সংগ্রহ করতেন। এভাবেই মানি চেঞ্জার বা মুদ্রা বিনিময়কারীরা নিজেদের প্রথম ব্যাংকার হিসেবে রূপান্তরিত করেছিলেন, এবং অবশ্যই সেই পাপী সুদের ব্যবসায়ীও হয়েছিলেন তারা। আরেকটি বিষয় ছিল ঝুঁকি ব্যবস্থাপনা করার জন্য সাহায্য করা, বিশেষ করে যখন দামি সামগ্রী সহ জাহাজগুলোকে বহুদূর বিপজ্জনক সমুদ্র যাত্রায় পাঠাতে হতো। ব্যবসায়ীরা ইন্স্যুরেন্স বা বীমা প্রথা সৃষ্টি করেছিলেন, কাউকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার মাধ্যমে নিশ্চিত করা যে তারা আপনাকে প্রতিশ্রুতি দেবে দুর্ভাগ্যের কারণে যদি সমস্যা হয়, যেমন ঝড়ে আপনার জাহাজ ডুবে গেলে তারা আপনাকে ক্ষতিপূরণ দেবে। এই কর্মচঞ্চল শহরগুলোই সামন্ততন্ত্রকে দুর্বল করে দিয়েছিল, কারণ কৃষকরা তাদের জমি ত্যাগ করে শহরে টাকার জন্য কাজ খুঁজতে শুরু করেছিলেন। এই উত্তেজনা প্রথাগত চার্চের শিক্ষাকে ম্লান করে দিতে শুরু করেছিল। মিলানের পৃষ্ঠপোষক সেইন্ট ছিলেন অ্যামব্রোস, যিনি সুদখোরদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন, কিন্তু সেটি খুব একটা কাজ করেনি মিলান শহরবাসীদের টাকা ধার দেওয়ার মাধ্যমে ধনী হয়ে ওঠা থেকে নিরুৎসাহিত করতে। অর্থনৈতিক জীবন পরিচালিত হতে শুরু করেছিল আরও বেশি টাকা আর মুনাফার তাড়নায়। ক্রমশ যেখানে প্রভাব হারাতে শুরু করেছিল প্রথাগত ঐতিহ্য। এমনকি সন্ন্যাসীরাও সুদের ব্যবসাটিকে অর্থনীতির জন্য আবশ্যিক হিসাবে দেখতে শুরু করেছিলেন,
কারণ অর্থনীতি টিকবে না যদি ধার দেওয়া লোকেদের অর্থ পরিশোধ করা না হয়। অ্যাকুয়াইনাস বলেছিলেন, ধারের ওপর সুদ বাস্তবিকভাবে কখনো কখনো গ্রহণযোগ্য। ঠিক আছে, যারা ধার দেয় তারা এর জন্য কিছু বাড়তি অর্থ দাবি করতে পারেন, কারণ তারা যখন টাকাটি ধার দিচ্ছেন তারা কিছু সময়ের জন্য নিজেদের লভ্যাংশও ত্যাগ করছেন। ধীরে ধীরে চার্চ উসুলি উচ্চ সুদে টাকা ধার দিয়ে ঋণ গ্রহণকারীকে ধ্বংস করা আর যুক্তিসঙ্গত হারে সুদে ধার দেওয়ার মধ্যে পার্থক্য দেখতে শুরু করেছিল। ব্যাংকগুলোকে কাজ করতে হলে যা দরকার। একাদশ শতাব্দীর শুরুতে পোপ বলেছিলেন, ব্যবসায়ীরা কখনোই স্বর্গে যেতে পারবে না। পরবর্তী শতাব্দীর শেষে পোপ হোমোবোনাস নামের এক ব্যবসায়ী সেন্ট ঘোষণা করেছিলেন, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আপনাকে দরিদ্র হতে হবে, এমন ধারণাটি হারিয়ে যেতে শুরু করেছিল। যিশু তার অনুসারীদের বলেছিলেন, তারা একই সঙ্গে ঈশ্বর আর টাকার দাসত্ব করতে পারবে না। কিন্তু অ্যাকুয়াইনাসের সেই সময়ে ব্যবসায়ীরা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তারা সেটি করতে পারবেন। 1253 সালে ইতালির নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের হাতে লেখা অ্যাকাউন্টগুলোর ওপর সেই শব্দগুলো লিখতে শুরু করেছিলেন, ঈশ্বর এবং মুনাফার নামে। ঈশ্বরের অর্থনীতি বাণিজ্যের নতুন পৃথিবীর সঙ্গে অঙ্গীভূত হতে শুরু করেছিল।